আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আছি আমি রেদওয়ান মাহমুদ রেজা। আমাদের মেডিকেল লাইফে আমরা আসলে যতটুকু না পড়াশোনা করি তার চেয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের এই মেডিকেল লাইফটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করা এবং এই মেডিকেল লাইফটার সাথে আমাদেরকে কোপ আপ করা। কারণ আমরা যখন একজন ডাক্তার হয়ে প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা রুগী দেখতে যাব তখন আমাদের খুব বেশি প্রয়োজন হয় ইথিক্স নামে একটা শব্দের। যে ইথিক্সটা আমাদের লাইফে অনেক বেশি প্রয়োজন। আমাদের একজন রুগীকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, একজন রুগীকে আমরা কিভাবে সেবা দান করব, একজন রুগী আমাদের কাছ থেকে সেবা না নিয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন কিনা, বা একজন রুগীর হয়তো আমরা জানি আমরা মেডিকেল লাইফে একজন রুগীর অনেক বড় হিস্ট্রি থাকে, অনেক গোপনীয় হিস্ট্রি থাকে। এইসব বিষয়গুলো নিয়ে আমাদের সবসময় আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হয়। রুগীকে সেবা দানের লক্ষ্যে, একজন রুগীকে সুস্থ করে করে তোলার লক্ষ্যে আমাদেরকে এই জিনিসগুলোর প্রতি সবসময় নজর রাখতে হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক সময় আমাদের এই জিনিসগুলোতে অনেক সময় আমাদের ঘাটতি দেখা যায়। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের বলার বিষয় হলো মেডিকেল ইথিক্স। আর আমাদের এই বিষয়গুলো, এই টপিক নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মেন্টর, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ নাজমুল হক মাসুম স্যার, যিনি বর্তমানে জেনারেল অ্যান্ড কোলোরেক্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সার্জারিতে। স্যার, আপনাকে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। স্যার, স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ এক্সিসকে এবং তোমাকেও স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমরা আসলে আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি, এই টপিকটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের চলার জীবনে, আমাদের পড়াশোনা তো একদিকে, কিন্তু আমরা যখন ডাক্তার হয়ে যাব, পড়াশোনা তো সবাই করে স্যার, কিন্তু পড়াশোনার পরেও, একজন ডাক্তার হয়ে যাওয়ার পরেও আমাদের এই জিনিসটা সারা জীবনে আমাদের প্রয়োজন হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন আমরা রুগী দেখবো। তো স্যার, আমাদের এই যে মেডিকেল ইথিক্সটা, আমরা সবসময় আমরা এটা মেনে চলার চেষ্টা করি, আবার অনেক সময় এটা আসলে আমাদের অনেক সময় এটা ব্যত্যয় ঘটে। তো স্যার, আমরা আসলে আজকে এই মেডিকেল ইথিক্সটা নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা আসলে মেডিকেল এথিক্সটা কি এবং এবং প্রিন্সিপাল অফ মেডিকেল এথিক্সটা যদি আমাদের সাথে বলতেন স্যার। ধন্যবাদ তোমাকে আজকে এমন একটি সুন্দর টপিক নির্ধারণ করার জন্য। আমরা ক্লিনিক্যাল নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু ইথিক্যাল বিষয়গুলি নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে যেমন আলোচনা উজ্জ্বল থাকে, ঠিক সেই রকম আমরা যখন চিকিৎসক হয়ে যাই ইথিক্যাল বিষয়গুলি সেই রকম ভাবে খেয়াল করা হয় না। যেমন আমরা হয়তো একটা প্রেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা আমরা যখন চিকিৎসক হয়েছি তখন সেটা লব্ধ করেছি এবং অনেকে জানি, কিন্তু বাস্তবে দেখা যায় একটা প্রেসক্রিপশনের মধ্যে কয়েকটা ঔষধ ছাড়া, ঔষধের নাম ছাড়া আর কিছুই লেখা থাকে না। এমনকি রোগের ডায়াগনোসিসটা অনেক ক্ষেত্রে লেখা থাকে না, ডাক্তারের কোনো সিগনেচার থাকে না। এইরকম বিষয়গুলি উঠে আসে। সেজন্যই আজকে এই বিষয়টি নিয়ে আমার কথা বলা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি রয়েছে, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে একটা কনফিডেন্সিয়ালিটি রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়টাকেও ঠিক খেয়াল করি না। হয়তো একটা মানুষের কোনো একটা গোপন রোগ এবং সেটা সবার সামনে বা আত্মীয় স্বজনের সামনে সেটা উচ্চারণ করে থাকি, যেটা হয়তো রোগীটা ঠিক চায় না মানুষের জানুক। এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রে একটা পেশেন্টের হয়তো কোনো প্রাইভেট পার্ট এক্সামিনেশন করব, সেখানে অন্য কোনো লোকজন আছে কিনা, অথবা একটা ফিমেল পেশেন্ট যখন আমরা দেখব কোনো ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখছে কিনা, তার প্রতি যথাযথ সম্মান দেয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও দেখা যায় একটা অপারেশন করব, সেটার আমরা কনসেন্টটা কি করে নিব। দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় দাদু বা ওয়ার্ড বয়কে আমরা পাঠিয়ে দেই, রুগীকে অপারেশন করা হবে, এটার একটা সিগনেচার নিয়ে আসে। আসলে আমাদের ইথিক্যাল ভিউতে এটা কি উচিত, এটা কি করা যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তাছাড়া মেডিকেল ইথিক্স আমরা বলি এবং আমরা পড়াশোনা করি, কিন্তু বাস্তব অর্থে দেখা যায় ইথিক্সের অনেক অংশই আমরা মানি না। আমাদের মানা কতটা উচিত বা এটার কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বর্তমান বিশ্বে, শুধু বাংলাদেশে না, বিভিন্ন অংশে ক্লিনিক্যাল নিয়ে যত আলোচনা হচ্ছে, কিন্তু ইথিক্যাল নিয়ে আমাদের আলোচনা নাই বা আমাদের অনেক ল্যাকিংস রয়ে গেছে। সেটা থেকে আমাদের ছাত্রছাত্রী প্রিয় ভাই বোনদেরকে কিছুটা হলেও এই বিষয়ে নলেজ দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। তাহলে প্রথমে আমি শুরু করি প্রিন্সিপাল অফ মেডিকেল ইথিক্স।
আসলে মেডিকেল ইথিক্সের প্রিন্সিপাল কি? এখন প্রিন্সিপালের 4টা ধাপ, সেটা যেমন হচ্ছে অটোনমি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র অধিকার রয়েছে, সে কোনো চিকিৎসা নিবে কি নিবে না। আমরা চিকিৎসক হিসেবে কারো যদি ক্যান্সার হয়ে যায়, তার জন্য অপারেশনের কথা বলতে পারি, তাকে বুঝাতে পারি, কিন্তু সে যদি স্বেচ্ছায় সে চিকিৎসা গ্রহণ করতে না চায়, আমি কখনই তাকে বল প্রয়োগ করতে পারবো না, বা তার কোনো আত্মীয় স্বজনও বল প্রয়োগ করতে পারবে না। সেটাই হচ্ছে অটোনমি। অর্থাৎ একটা মানুষ চিকিৎসা নিবে কি নিবে না, সেটা নির্ভর করে তার ইচ্ছার উপর, সে যদি মানসিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ থাকে। এটা গেল অটোনমি। তারপর দ্বিতীয় যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে বেনিফিশিয়েন্স। অর্থাৎ যে কোনো চিকিৎসা যখন আমরা কোনো রোগীকে প্রোভাইড করব বা দিব, তাতে তার কতটুকু লাভ হবে, এতে কি তার কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা, তার লাভটা কি বেশি হবে কিনা। কারণ আমরা জানি প্রত্যেকটা ওষুধের যেমন কিছুটা মানে ভালো দিক রয়েছে, এবং পাশাপাশি কতগুলি সাইড ইফেক্ট হতে পারে। তেমন যে কোনো অপারেশন করলে যেমন আমরা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর অপারেশনের জটিলতাও হতে পারে। এখন তার জটিলতার সম্ভাবনা বেশি না ভালো হওয়ার সম্ভাবনা বেশি? যদি ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং রোগীর জন্য সেই বিষয়টা জরুরি হয়, সেটাই আমরা লক্ষ্য করে তার বেনিফিশিয়েন্স, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে নন মেল মেলিফিসেন্স, নন মেলিফিসেন্স, অর্থাৎ নেভার টু হার্ম এনি পেশেন্ট। আমরা রোগীর সবসময় উপকার করব, কিন্তু কখনই কোনো রোগী আমাদের দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন যেন না হয়, সেই বিষয়টাও আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ আমরা হয়তো কোনো একটা পেশেন্টকে, তার শ্বাসকষ্টের পেশেন্ট, তাকে হয়তো স্টেরয়েড দিচ্ছি, কিন্তু স্টেরয়েড দেওয়ার জন্য যদি তার কোনো লং টার্ম ক্ষতির সম্মুখীন হয়, অর্থাৎ কিডনিটা ড্যামেজ হয়ে যায়, তাহলে দেখা যাবে উপকারের চেয়ে তার ক্ষতি বেশি হচ্ছে। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে নট টু হার্ম এনিবডি। তারপরের পার্ট হচ্ছে জাস্টিস, অর্থাৎ বিচক্ষণতা। অর্থাৎ আমাদের কাছে একটা মানুষের গুরুত্ব থাকবে তার রোগের উপর ভিত্তি করে, তার পদমর্যাদা, পজিশন, সেটার উপর ভিত্তি করে না। যে কোনো মানুষ আমাদের কাছে যখন চিকিৎসা নিতে আসবে, সে সম অধিকার প্রাপ্ত হবে। অর্থাৎ একজন মানুষ যদি থাকে অর্থনৈতিকভাবে দুর্বল, অথবা শিক্ষা দীক্ষা কিছুটা কম, তাকে যেই রকম ভাবে আমাদের গুরুত্ব দিতে হবে, উচ্চ শিক্ষিত, উচ্চবিত্ত, তাকে একইভাবে গুরুত্ব দিতে হবে। সেই বিষয়টাকেও আমাদের খুবই আমলে নিতে হবে। এই প্রিন্সিপাল আমাদের মেনটেন করতে হবে। এখন প্রিন্সিপালের মূল কথাগুলি আমি খুব ছোট করে বললাম। এটা হচ্ছে যেমন অটোনমি, বেনিফিশিয়েন্স, নট টু হার্ম এনিবডি, অ্যান্ড জাস্টিস। এটা হচ্ছে মূলনীতি। এখন এগুলি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, পরবর্তী ক্লাসগুলিতে। প্রত্যেকটার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে কিন্তু এক একটা ক্লাস হয়ে যাবে। অটোনমি কতটুকু আমরা রক্ষা করব, কখন ভঙ্গ করতে পারি, বেনিফিশিয়েন্সের ডিটেলস গুলি, নট টু হার্ম এনি পেশেন্ট, অ্যান্ড জাস্টিস। এই প্রশ্নগুলি গেল আমাদের মেডিকেল ইথিক্সের যে প্রিন্সিপাল, আমাদের যে প্রথম অংশটা ছিল এটা। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এরপরে আমরা আসলে অনেক সময় দেখি আমাদের একজন রোগীকে আমরা যখন একজন ক্রিটিক্যাল রোগী, সেই ক্রিটিক্যাল রোগীর কোনো একটা খবর, মানে তার অবস্থা, রোগীর অবস্থা, বা রোগী বেশি দিন হয়তো বাঁচবেন না, বা রোগীর খুবই ক্রিটিক্যাল অবস্থা, এই অবস্থাগুলো একজন পেশেন্টের আত্মীয় স্বজনকে কিভাবে দেওয়া উচিত, বা রোগীকে কিভাবে দেওয়া উচিত, বা রোগীর যদি কোনো গোপন হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রিটা কিভাবে আনক্লোজড করে রোগীকে প্রপার ভাবে ট্রিটমেন্ট দেওয়া, সেই ব্যাপারে যদি একটু বলতেন স্যার, কনফিডেন্সিয়াল এর জায়গাটা স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সর্বক্ষেত্রে পেশেন্টের প্রাইভেসি এন্ড কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। অর্থাৎ একটা পেশেন্টকে যখন আমি এক্সামিন করব বা তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করব, সে যদি একজন পূর্ণবয়স্ক এবং সুস্থ
মানসিক জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকজন হয়, আমি তার কাছ থেকে তার হিস্ট্রিটা নিব। এমনকি তার ওয়াইফ বা বাবা মাও যদি পাশে থাকে, অনেক ক্ষেত্রে তার গোপনীয় অনেক কিছু আমাদের কাছে হয়তো বলবে, কিন্তু সে হয়তো চাচ্ছে না, বা তার জন্য সেটা লজ্জাস্কর ব্যাপার, তার পিতামাতার অথবা তার ওয়াইফ যদি শুনে ফেলে। এরকম আমরা অনেক পেশেন্ট পাই। যেমন হয়তো একটা পেশেন্ট, তার হয়তো সেক্সুয়াল ট্রান্সমিটেড কোনো ডিজিজে আক্রান্ত, এখন তার হয়তো কোনো এক্সপোজারের হিস্ট্রি আছে, সে তার হয়তো ছেলে মেয়ে সন্তান সবই আছে, বউ আছে। এখন সে একজন চিকিৎসকের কাছে আসলো, তার ওয়াইফ হয়তো তাকে নিয়ে আসলো, বা পাশে তার কোনো আত্মীয় স্বজন থাকলো, এমনকি শ্বশুর শাশুড়িও থাকতে পারে। এখন সে হয়তো তার সমস্যাটার কথা বলল, কিন্তু আমাদের রোগটা নির্ণয় করতে গেলে কিন্তু তার কোনো প্রিভিয়াস কোনো এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা সেটাও কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। সেজন্য তার প্রাইভেসি রক্ষার দায়িত্ব কিন্তু চিকিৎসকের। সে যেহেতু বিশ্বাস করে আমাকে সবকিছু বলবে তার রোগটা ভালো হওয়ার জন্য, আমি কোনোভাবে অপদস্থ করতে পারবো না। সবসময় তাকে আশ্বস্ত করতে হবে, তার প্রাইভেসি রক্ষা করতে হবে। এমনকি কোনো মানুষের যখন আমরা প্রাইভেট পার্ট দেখব, সেটা কখনই লোকজনের সামনে দেখা যাবে না। এমনকি সে যদি না চায় কোনো স্টুডেন্টের সামনে অথবা কোনো ডাক্তারের সামনে বা অনেকগুলি ডাক্তারের সামনে দেখাবে না, সেটার প্রতিও আমাদের সম্মান দেখাতে হবে। এটাও কিন্তু একটা প্রিন্সিপাল অফ ইথিক্স এর পার্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা চিকিৎসকরা যারা শিক্ষক রয়েছে, তারা রোগীকে ধমক দিচ্ছি এবং ধমকের স্বরে কথা বলছি, এখানে চিকিৎসা নিতে আসছেন, আপনাকে এটা দেখাতে হবে, না দেখালে আপনাকে হসপিটাল থেকে বের করে দিব। এইরকম ভাবে আশা করি কথা বলাটা ঠিক না বা উচিত না। তাকে বুঝাতে হবে, সে যদি বুঝাতে হবে এমন ভাবে আপনাকে, যদি ওরা দেখে আপনার রোগটা নির্ণয় করতে পারে। আমি তো সবসময় সব রোগীর চিকিৎসা করতে পারবো না, আজকে ছাত্রছাত্রীরা আপনার রোগটা দেখেই শিখবে, তারা একদিন শিখে আপনার ছেলে মেয়ে সন্তানদের চিকিৎসা করবে, ভবিষ্যৎ প্রজন্মের উপকারে আসতে পারে। এতে যদি আপনি রাজি থাকেন, তাহলে হয়তো আমাদের চিকিৎসক বা যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা আপনার ডিজিজটা দেখলে শিখতে পারবে। তখন দেখা যায় অনেক পেশেন্ট বা স্বপ্রণোদিত হয়ে তাদের সেই রোগগুলি দেখাতে চায়, এবং এর থেকে তারা মনে করে তারা যেমন নিজের চিকিৎসা পাচ্ছে, পাশাপাশি মানুষের উপকারে তার একটা অবদান থাকবে। কিন্তু কখনই তার অটোনমি, তার যে স্বাধীনতা, সেটাকে খর্ব করা যাবে না। তার প্রাইভেসি টা যথাযথভাবে রক্ষা করতে হবে। ঠিক তদ্রূপ আমরা যারা পুরুষ ডাক্তার রয়েছি, কোনো মহিলা যদি আমাদের কাছে আসে বা মা বোন যদি আসে, তাদের প্রাইভেট পার্ট যদি আমাদের দেখাতে না চায়, আমরা অনেক সময় ধমক দিয়ে বলি, দেখাবেন না, আসছেন কেন? ডাক্তারের আবার পুরুষ বা মহিলা কি? এতে কিন্তু করে তার যে অটোনমি, সেটা কিন্তু খর্ব হচ্ছে। এখন সে যদি ইচ্ছা পোষণ না করে, তাহলে তো আমি তার উপর কোনোভাবেই জোর করতে পারবো না। এটা আমাদের খুবই মেনটেন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিষয়গুলি আলোচনা হয় না, ব্যত্যয় ঘটে। আমরা এই যেটা মানে খারাপ পন্থা, সেটাকেই স্বাভাবিক মনে করি। এটাও কখনই উচিত না। অনেক ক্ষেত্রে আমাদের ওয়ার্ডে অনেক পেশেন্টরা থাকে, তাদের ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করার অথবা হার্নিয়া বা হাইড্রোসিল দেখতে গেলে প্রাইভেট পার্ট দেখার প্রয়োজন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে যদি অন্যান্য রোগীরা থাকে, রোগীর অ্যাটেন্ডেন্টরাও থাকে, আমরা যদি ওই বেডের পাশে ওই রোগীটাকে দেখি, সে কিন্তু অনেক সময় রোগীরা বলে না, বা আমরা সেই একটা প্রভাব বিস্তার করে রাখি, সে যেন কোনো কথা বলতে না পারে, তাকে এবং ধমকের স্বরে বলি, আপনার না দেখালে আপনাকে ছুটি দিয়ে দিব, আপনার অপারেশন করব না, এটা যেন আমরা না করি। আমরা তাকে অবশ্যই একটা প্রাইভেট রুমে নিয়ে তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে আমরা এক্সামিনেশন করব। সে যদি আমাদের ছাত্রছাত্রীদের দেখাতে চায়, কনভিন্সড হয়,
তখন সেটাকে আমরা নিব, তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করব। এভাবে আমরা প্রত্যেকটা মানুষের অটোনমি এবং তার প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হব। তারপর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যেটা অনেক সময় আমি ইতিপূর্বে যেটা বললাম, রুগীরা যেটা তার মায়ের কাছে বলতে পারে না, যে তার স্ত্রীর কাছে বলতে পারে না, যেটা তার সন্তানের কাছে বলতে পারে না, সেই কথাটা আমাদের কাছে বলে, সেই কথাটা সৃষ্টিকর্তার কাছে বলে। অনেক সময় তার ভুলের জন্য সে সৃষ্টিকর্তার কাছে প্রায়শ্চিত্ত চায় বা ক্ষমা প্রার্থনা করে, ডাক্তারকে অতটা বিশ্বাস করে সেই ঘটনাগুলি কিন্তু বলে। এখন আমরা কিন্তু আমাদের মর্যাদাটা বুঝতে হবে। আমাদের মর্যাদাটা কোথায়? যেখানে মানুষের অসহায়ত্ব, যেখানে সে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পায় না, তারপরে কিন্তু ডাক্তারকে স্থান দিচ্ছে। আমি বলা হয় ডাক্তার বা চিকিৎসক তারাই হয় যাদেরকে সৃষ্টিকর্তা ফেভার করে থাকেন এই পৃথিবীতে। কারণ সমস্ত অসহায় মানুষরা যখন কোথাও সাহায্য না পায়, তখন কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হয়। যখন সে ব্যথায় ব্যথিত হয়, তার কোনো সমস্যা হয়, যেখানে সে নির্ঘুম রাত কাটাতে হয়, যেখানে তার অস্বস্তির মধ্যে পড়ে, সেখানে একজন চিকিৎসকের কাছে এসে সে কিছুটা স্বস্তি চায়। সেই জায়গায় আমাদের সবসময় চিন্তা করতে হবে, নেভার ট্রিট এ ডিজিজ, ট্রিট এ পেশেন্ট। সেই আমরা ডিজিজটার তো চিকিৎসা করবই, তাকে যেন একটু স্যাটিসফ্যাকশন দিতে পারি, তাকে যেন আমরা সন্তুষ্টি দিতে পারি, সেই জিনিসটা আমাদের করতে হবে। দেখা গেল একটা পেশেন্ট, দেখা গেল ভুলবশত হলেও বা বিভিন্ন কারণে বা একটা খারাপ প্ররোচনায় পড়ে, হয়তো তার 20 বছর আগে কোনো একটা সেক্সুয়াল এক্সপোজার ছিল, এবং তার জন্য তার হয়তো একটা পেরিয়ানাল রিজনে একটা ওয়ার্ড নিয়ে আমাদের কাছে আসছে। আমরা হয়তো সেটার যখন হিস্ট্রি নিব, তখন রোগীটা হয়তো বলবে, পাশে হয়তো সে তার ভুল অনুধাবন করতে পেরেছে, তার একটা সন্তান রয়েছে, তার ওয়াইফ রয়েছে, আগের ভুল কাটিয়ে তারা একটা সুখী সুন্দর জীবন যাপন করছে। এখন আমার একটা কথা, তার কথার জন্য যদি তার সংসারটার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেটা যেন আমরা কোনোভাবেই না করি। কিন্তু অনেক ক্ষেত্রে আবার কনফিডেন্সিয়ালিটির ব্যত্যয়ও কিন্তু করতে হবে। যেমন কিভাবে করতে হবে? একটা পেশেন্ট যেমন করোনায় আক্রান্ত, সে হয়তো এই বিষয়টাকে গোপন করছে। সে হয়তো ভাবছে, না আমার করোনা হয়েছে, আমার তো তেমন কোনো সমস্যা হচ্ছে না, আমি সব জায়গায় যাব, সব জায়গায় ঘোরাফেরা করব, এবং এতে করে কি হবে, সেই তার ডিজিজটা সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে দিবে। তখন দেখা যাবে সোসাইটিতে একরকম ক্রাইসিস সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ, যেমন আমরা ল এনফোর্সমেন্ট যারা রয়েছে বা সামাজিক বা রাষ্ট্র, সেখানে আমাদের জানাতে হবে যেন সে এই কাজটা করে নিজের বিপদ তো হয়েছে, অন্যকে বিপদে না ফেলতে পারে। সেখানে কিন্তু আমি চিকিৎসক হিসেবে তার কনফিডেন্সিয়ালিটিটা ভঙ্গ করতে পারবো। এই ব্যাপারগুলি, কনফিডেন্সিয়ালিটি নিয়ে আরো অনেক কথা আছে, প্রাইভেসি নিয়েও কথা আছে। আমি ইন শর্ট এই জিনিসটার প্রতি আমি বলতে চাচ্ছি, প্রত্যেকটা পেশেন্টকে অটোনমি, কনফিডেন্সিয়ালিটি এন্ড প্রাইভেসি সেটা মেনটেন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা যারা সার্জারি করি, আমরা অনেক সময় দেখি যে পেশেন্টের প্রথমে একটা কনসেন্ট নিতে হয়। অনেক সময় এবং অন্যান্য ক্ষেত্রেও স্যার, এই যে ইনফর্ম যে রিটেন কনসেন্টটা, এই সমস্ত কনসেন্ট গুলো নিয়ে তারপর একজন পেশেন্টকে এক্সামিনেশন করা বা পেশেন্টকে সার্জারি করা, এই সমস্ত জিনিসগুলো করা হয়। এই সম্পর্কে যদি স্যার একটু বলতেন, ইনফর্মড রিটেন কনসেন্ট বা কনসেন্ট সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। ইনফর্মড রিটেন কনসেন্ট সম্পর্কে বলবো, তার আগে
তোমার আরেকটা প্রশ্নের উত্তর দিতে আমার ভুল হয়ে গেছিল, যেটা হচ্ছে ইম্পার্টিং ব্যাড নিউজ। জি আমরা একটা খারাপ খবর একটা রোগীকে কিভাবে দিব, এটা জি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, হয়তো তার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। আমি যদি হঠাৎ করে বলি আপনার তো ক্যান্সার হয়েছে, জি তখন সেটার জন্য হয়তো সে প্রস্তুত না। আহ, তার সেই কথাটা শুনে সে বা তার আত্মীয় স্বজন সাডেন একটা হার্ট অ্যাটাক করতে পারে, সে তার ভেসোভেগাল অ্যাটাক হয়ে সে মাটিতে লুটিয়ে পড়তে পারে। এইরকম আমাদের করা যাবে না। হয়তো বা কারো কোনো আত্মীয় স্বজন হয়তো হঠাৎ করে মারা গেছে, তার পাশে তার স্ত্রী বা সন্তান দৌড়ে আসছে, এসে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব আমার বাবা বা আমার সন্তানের কি অবস্থা। আমরা যদি তার প্রতি এমপ্যাথি না দেখিয়ে, ব্যাপারটা অনুধাবন না করে আমরা বলে ফেলি, না আপনার সন্তান তো মারা গেছে, এরকম করেও কারো ক্ষেত্রে কোনো খারাপ সংবাদ দেয়া যাবে না। তাহলে কিভাবে একটা খারাপ সংবাদ আমরা দিতে পারি? একটা খারাপ সংবাদ প্রত্যেকটা চিকিৎসককে রোগীর মানসিক অবস্থা অনুধাবন করতে হবে। বলা হয়, বি এ পেশেন্ট বিফোর এ ডক্টর, বি এ হিউম্যান বিফোর এ ডক্টর। অর্থাৎ একজন চিকিৎসক হওয়ার আগে আমাদেরকে সর্বোত্তম মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে, এবং একজন চিকিৎসা দেওয়ার পূর্বে একটা রোগীর কি যে কষ্ট, সেই জিনিসটা আমাদের অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। যখন রোগীর কষ্টটা আমি অনুধাবন করতে পারবো, একটা পিতার তার কন্যা বা পুত্র যখন হঠাৎ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হোক আর কোনো রোগের কারণে হোক সে দুনিয়া থেকে চলে গেল, সেটা যে তার জন্য কতটা কষ্টদায়ক, একজন চিকিৎসক হিসেবে সেটা আমাকে অনুধাবন করতে হবে। অনুধাবন করে তখন যদি আমি তাকে সেই নিউজটা দেই, তার প্রতি এমপ্যাথি রেখে তার কষ্টটা আমি বুকে লালন করে আস্তে আস্তে একটা জায়গায় তাকে বসিয়ে দাঁড়ানো অবস্থায় না, এবং ওই পরিস্থিতি অবলোকন করে, তখন কিন্তু সে বিষয়টাকে মেনে নিতে পারবে, তার বড় রকম কোনো ক্ষতি হবে না। একটা পেশেন্ট হয়তো 10 বছর বয়স, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার ক্যান্সার হয়েছে, অথবা 30 বছরের এক সুশ্রী কোন ভদ্রমহিলা আমাদের কাছে আসলেন, তার ব্রেস্টে দেখা গেল কার্সিনোমা হয়েছে, অর্থাৎ ক্যান্সার হয়েছে। যখন রিপোর্টটা দেখাতে আসলো, আমরা রুগীকে না বুঝে অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে বললাম, বলে দাও ক্যান্সার হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না করলে মারা যাবে। এইরকম কথা কখনই বলা উচিত না। অনেক সময় মনের অজান্তে অথবা আমাদের চিকিৎসকদের অতিরিক্ত ব্যস্ততার কারণে হলেও এইরকম ঘটনাগুলি কিন্তু হচ্ছে। এতে করে আমাদের দেশের অনেক রোগীরা দেখা যায় আমাদের কাছে চিকিৎসা না নিয়ে, যদিও আমি বলবো আমাদের চিকিৎসকরা অনেক দক্ষ, তারা ক্লিনিক্যালি কিন্তু আপডেটেড, কিন্তু ইথিক্যালি বা এই বিষয়গুলি নিয়ে যেহেতু আলোচনা হয় না, অনেক ক্ষেত্রেই আমরা এই জিনিসগুলিকে ওভারলুক করে যাই বা দেখি না। আমি মনে করি এটা অবশ্যই, এটার সায়েন্টিফিক ওয়েতে এই জিনিসগুলি আমাদের স্টুডেন্টদের যেমন পড়াতে হবে, আমাদের এটা শিখতে হবে, আমাদের প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। তখনই আমাদের রোগীদের যে আস্থা, আমাদের চিকিৎসকদের যে সম্মান, সেটা আমরা ফিরে পাবো। এখন যেটা বললাম, ইম্পার্টিং ব্যাড নিউজ, একটা ব্যাড নিউজ বলার ক্ষেত্রে প্রথমে আমাদের রোগীর মানসিক অবস্থাটা অবলোকন করতে হবে,
একটা কোয়াইট কাম এনভায়রনমেন্টে বলতে হবে, তাকে বসিয়ে তার দুঃখটা আমি অনুধাবন করতে পারছি, রুগী যেন বুঝতে পারে না বা রুগীর আত্মীয় স্বজন যেন বুঝতে পারে, সেই রকম একটা আহ পরিবেশ তৈরি করতে হবে। তারপর আস্তে ধীরে সেটাকে বলতে হবে, কিন্তু সবসময় একটা হোপ থাকতে হবে। ধরা যাক একটা পেশেন্ট, অল্প বয়সের একটা মেয়ে আসলো, তার ব্রেস্টে ক্যান্সার, ব্রেস্ট টিউমার। এখন আমি যদি বলে দেই সরাসরি তোমার তো ক্যান্সার হয়েছে, ব্রেস্টটা কেটে ফেলতে হবে, আর তখন তার জন্য হয়তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। বা আত্মীয় স্বজনের ক্ষেত্র, তাকে যদি আমি একটা হোপ দেই, হ্যাঁ ঠিক আছে, আপনার তো ব্রেস্টে যে টিউমারটা হয়েছে সেটা খুব একটা রিপোর্টটা এখনো ভালো আসে নাই, তবে আপনার ক্যান্সারটা মানে যে টিউমারটা হয়েছে সেটা কোথাও ছড়ায় নাই, সেটা সাইজটাও ছোট আছে, এটা যদি আমরা অপারেশন করতে পারি এটা থেকে আপনি ভালো হওয়ার সম্ভাবনা বেশি, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অর্থাৎ কোনো একটা পেশেন্টকে কখনই আমার নিরাশ করা যাবে না, সত্য জিনিসটা তাকে বলতেও হবে এবং তাকে হোপ দিতে হবে। কোনো একটা পেশেন্ট তো মারাই যাচ্ছে, তার একটা ইনকিউরেবল ডিজিজ, তখন তাকে এভাবে বলতে হবে, দেখেন এই যে পৃথিবীতে কে কখন আমরা মৃত্যুবরণ করব সেটা আমরা আসলে কেউই জানি না। যেমন আমি চিকিৎসক, আপনার চিকিৎসা করছি, আগামী 1 ঘন্টা আমি বাঁচবো কিনা সেটাও জানি না, এটা হয়তো সৃষ্টিকর্তাই বলতে পারবেন। আপনার যেই হয়তো রোগটা হয়েছে সেটা তো খুব একটা ভালো না, তারপরেও আমাদের মানে সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনার যেন ব্যথাটা কম হয়। আপনি খেতে পারছেন না, আপনার একটা খাওয়ার ব্যবস্থা আমরা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পেশেন্টের হয়তো স্টোমাকে কার্সিনোমা হয়ে বা ক্যান্সার হয়ে সারা শরীরে ছড়িয়ে গেছে, তখন তার জন্য দেখা যায় আমরা একটা ফিডিং জেজুনোস্টমি করে তার খাবার ব্যবস্থা করি, অর্থাৎ নল ঢুকে খাদ্যনালীতে, অথবা তাকে মেনটেন করা হয়, ওষুধ দেওয়া হয়, যেটাকে আমরা বলে থাকি লিয়েটিভ কেয়ার। এবং তার কোনো সাইকোলজিক্যাল সাপোর্ট যদি লাগে, সোশ্যাল সাপোর্ট যদি লাগে, এবং তার যদি অর্থনৈতিক সাপোর্ট লাগে, সেই বিষয়গুলিও আমরা আমলে নিয়ে এসে তাকে আশ্বস্ত করতে হবে, তাকে বলতে হবে। অর্থাৎ একজন চিকিৎসক হিসেবে যত খারাপ সংবাদই হোক না কেন, রুগীর প্রতি বা রুগীর কষ্টটা আমরা বুকে ধারণ করে তাকে যদি আমরা বলতে পারি, তাহলে রুগীটা কিছুটা স্বস্তি পাবে। কখনই এমন ভাবে কোনো কিছু বলা যাবে না যাতে করে সে হঠাৎ করে ভেঙে পড়ে। তারপর অনেক ক্ষেত্রে আরেকটি এটার বিপরীত চিত্র দেখি, অনেক সময় কারো হয়তো ক্যান্সার হয়েছে, রুগীর আত্মীয় স্বজন এসে আমাদের কাছে বলে, আমার মায়ের তো ক্যান্সার, ডাক্তার সাহেব আপনি কিন্তু তাকে বলবেন না তার ক্যান্সার হয়েছে, আপনি বলেন তার সে ভালো হয়ে যাবে, বা তার অপারেশনের কথাও বলবেন না, আমরা একটু প্রস্তুতি নিয়ে আসি, আপনি অপারেশন করে দিবেন। রুগী হয়তো অপারেশন করতে চাচ্ছেও না। আমাদের কিন্তু সেই ক্ষেত্রেও পেশেন্টের রেসপেক্ট দিতে হবে, কখনই মিথ্যা কথা বলা যাবে না। এ ডক্টর শুড নেভার টেল এ লাই। আমাদের অবশ্যই রুগীর অবস্থা তাকে বলতে হবে, তার প্রতি যথাযথ এমপ্যাথি রেখে। তখন অর্থাৎ কেন আমরা বলবো, তার হয়তো একটা ক্যান্সার হয়েছে, সে হয়তো কার্সিনোমা রেকটাম ইনভলভিং দ্য অ্যানাল স্ফিংক্টার মাসেল, তার সেটা হয়তো লিভারে ছড়িয়ে গেছে, তার আত্মীয় সবাই চাচ্ছে তার একটা অপারেশন করে পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগিয়ে দিবে, কিন্তু পেশেন্ট চাচ্ছে না। পেশেন্ট বলছে, না আমি ব্যাগ লাগাবো না, আমি আমি যতদিন বাঁচি আমি এইভাবে বাঁচবো, আমার কিছু ওষুধ দিয়ে দেন। সে কোনোভাবেই বুঝানোর পর রাজি হচ্ছে না। তখন কিন্তু আমাকে পেশেন্টের যে অটোনমি, প্রত্যেকটা মানুষের যে স্বাধীনতা, ইচ্ছা, সেটার প্রতি গুরুত্ব দিতে হবে। তাকে আমি বুঝাতে পারবো, কিন্তু তাকে ধরে নিয়ে অপারেশন করে দেওয়ার ক্ষমতা ডাক্তারেরও নেই, তেমন জন্য তাকে ইম্পোজ করতে পারবে না। এখানে কিন্তু মূল প্রিন্সিপাল যেটা অটোনমি, তার কিন্তু খর্ব হয়ে যাবে। তারপর আমি মিথ্যা কথা বললাম, না আপনার কিছুই হয় নাই, ওষুধ দিয়ে দিলাম,
আপনি খান, আপনি ভালো হয়ে যাবে, সেটাও করা যাবে না। কারণ আমরা হয়তো জানি না সন্তান হিসেবে, বা আত্মীয় স্বজন হয়তো জানে না, তার হয়তো কোনো গচ্ছিত কোনো সম্পদ আছে, সেটা হয়তো সে কোথাও লুকিয়ে রেখেছিল। সে হয়তো চিন্তা করছে মৃত্যুর পূর্বে তার সন্তানদের মধ্যে সেটা ভাগাভাগি করে দিবে। হয়তো কারো কাছে ঋণগ্রস্ত ছিল, অথবা সে হয়তো আহ, খুব একটা ধার্মিক ছিল না। আহ, সে যদি জানে না তার অবস্থাটা সিরিয়াস, সে হয়তো দুনিয়াতে খুব বেশি দিন বেঁচে থাকতে পারবে না, সে কি করবে? তার যে আহ, সে যদি ঋণগ্রস্ত হয়, সেই ঋণগুলি দিয়ে শুধরানোর চেষ্টা করবে। তার যদি সম্পদ থাকে, সেটা ছেলে মেয়েদের মধ্যে সে ডিস্ট্রিবিউশন করে দিবে। আহ, এবং সেই সুযোগটা তাকে দিতে হবে। কিন্তু তাকে যদি আমি মিথ্যা আশ্বাস দেই, বলে আপনি ভালো হয়ে যাবেন, তখন কিন্তু তার সে মিথ্যা কথা বলে তার এই কাজগুলি থেকে তাকে আমরা বঞ্চিত করে ফেললাম। কাজে প্রত্যেকটা ক্ষেত্রে ইম্পার্টিং ব্যাড নিউজের ক্ষেত্রে আমি মনে করি এই প্রোটোকলটা যদি আমরা মেনটেন করি, তাহলে অনেক সমস্যা আমরা অ্যাভয়েড করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা অনেকগুলো বিষয় এখন জানতে পারলাম। আসলে আমাদের মেডিকেল লাইফে আমরা এই জিনিসগুলো আসলে সবসময় আসলে শুনতে পাই না, আসলে আমরা অনেক জিনিসগুলো থেকে আমরা আসলে বঞ্চিত হই। স্যার আমরা যদি এখন আমরা প্রায় জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, এখন স্যার যদি আমরা বলতে যে মেডিকেলে প্রেসক্রিপশন রাইটিংটা কিভাবে করতে হয় বা গুড প্রেসক্রিপশন রাইটিংটা কি স্যার, এই ব্যাপারে যদি বলতেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমরা প্রায় দেখি বিভিন্ন রকম প্রেসক্রিপশন আমাদের কাছে আসে, বা আমরা যখন রোগী হই সেই লেখাগুলি বোঝা যায় না। অথবা আমরা যখন ফার্মাকোলজি পড়েছি, তখন একটা প্রেসক্রিপশনের মধ্যে কি কি লেখা থাকা উচিত সেই লেখাগুলি থাকে না। অনেক প্রথিতযশা চিকিৎসক রয়েছেন যারা ব্যস্ততার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, আসলে সেটা তো কোনো এক্সকিউজ হতে পারে না। একটা প্রেসক্রিপশন লেখার কিন্তু স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল রয়েছে। আমরা কিন্তু সেই জিনিসগুলি কোনো পরিলক্ষিত করি না। তখন আমাদের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা হয়তো মনে করবেন না এভাবে হয়তো রুগী দেখতে হয়, এভাবে হয়তো প্রেসক্রিপশন লিখতে হয়। আমাদের সমাজের মধ্যে একটা ভুল মেসেজ চলে যাচ্ছে। এতে করে আমাদের যেমন সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের দেশের অনেক রুগীরা বাইরে চলে যাচ্ছে, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আস্থাহীনতায় ভুগছি। আমি মনে করি আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে মেডিকেল ইথিক্স গুলি মেনটেন করি, এবং একটা প্রেসক্রিপশন যেভাবে লেখা উচিত, যেমন একটা স্ট্যান্ডার্ড প্রেসক্রিপশনের কথা যদি ধরো, তাহলে প্রত্যেকটা পেশেন্টের নাম থাকতে হবে, তার বয়স থাকতে হবে, জন্ম তারিখ থাকতে হবে, তার ঠিকানা থাকতে হবে, এবং যে চিকিৎসক লিখবেন তার নাম, ডিগ্রি, তার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলি সাধারণত আমরা লিখে থাকি। তার পরবর্তী ধাপ হচ্ছে প্রত্যেকটা প্রেসক্রিপশনে রোগের ইতিহাসটা সংক্ষিপ্ত করে থাকতে হবে, একটা লেখা থাকতে হবে। যেমন তার একটা চিপ কমপ্লেন কি ছিল, এক্সামিনেশন ফাইন্ডিংসটা কি, আমরা কি পেয়েছি, এবং তার ডায়াগনোসিসটা কি, এই জিনিসগুলি অন্তত প্রত্যেকটা প্রেসক্রিপশনের মধ্যে থাকা উচিত। এই প্রেসক্রিপশনটা যদি অন্য কোনো চিকিৎসকের কাছে যায়, সেজন্য দেখে এটা বুঝতে পারে। তার পরবর্তী হচ্ছে তার যে আমরা ট্রিটমেন্টটা দিব, এই প্রত্যেকটা ঔষধের নাম স্পষ্ট করে লিখতে হবে, রোগী যেন এটা বুঝতে পারে, এবং সেটা ডোজ স্পষ্ট হতে হবে। সে ওষুধটা কোথায় কখন খাবে, কিভাবে খাবে, খাবার আগে খাবে না খাবার পরে খাবে, সেটা এখানে উল্লেখ থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় উল্লেখ থাকে না। যেমন একটা পেশেন্টের কথা বলি, যেমন তার আমরা হয়তো পায়খানা শক্ত হচ্ছে, গ্লিসারিন সাপোজিটরি দেওয়া হয়েছে, এখন সেটা তো তার পায়খানার রাস্তা দিয়ে গ্লিসারিন সাপোজিটরিটা দিতে হবে। আমি যদি স্পষ্ট করে রেখে না দিই, তখন একটা পেশেন্ট দেখা গেল এসে বলতেছে, কয় ডাক্তার আমার তো গ্লিসারিন সাবস্টিটিউট দেওয়া হয়েছিল, এই ওষুধটা তো আমি খেয়ে ফেলেছি, কাজ তো হচ্ছে না। এইরকমও কিন্তু ঘটনা আমরা দেখতে পাই। অর্থাৎ রুগীকে আমরা যে ডোজটা লিখবো সেটা তাকে বুঝিয়েও দিতে হবে, এটা কিভাবে ব্যবহার করবে, কি করবে।
তার পরবর্তী হচ্ছে যে ডাক্তার বা আমরা চিকিৎসক দেখলাম তার এটার নাম থাকতে হবে, তার সিগনেচার থাকতে হবে, কোন ইনভেস্টিগেশন যদি আমরা তাকে অ্যাডভাইস করি সেই জিনিসগুলো স্পষ্টভাবে একটা প্রেসক্রিপশনে উল্লেখ থাকতে হবে। বলা হয় একজন রুগী যখন একজন ডাক্তারের কাছে আসে তখন সে প্রেসক্রিপশনটা নিয়ে সে বারে বারে পড়তে থাকে, একটা লাভ লেটারের মতো। আগে যখন প্রেমিক প্রেমিকারা যখন মেসেজ ছিল না, চিঠি আসতো, তখন দেখা গেল প্রেমিকার চিঠি প্রেমিক বারে বারে সেটা পড়ছে। ঠিক একই রূপ আমরা হয়তো চিকিৎসকরা সেটা খেয়াল করি না, এটা যখন একটা পেশেন্টের হাতে যায় তারা কিন্তু সারাক্ষণ এটা পড়তে থাকে, এটা যত্ন করে রাখে, এটা লেখা যদি স্পষ্ট না হয় সেটা উদ্ধার করতে চেষ্টা করে, যদি না বুঝতে পারে তখন ডাক্তারের প্রতি সে একটা খারাপ মনোভাব ব্যক্ত করে। অনেক ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক রয়েছি, যদি আমরা দেখি কোন একটা সিনিয়র চিকিৎসকের প্রেসক্রিপশনের মধ্যে কিছুই লেখা নাই, তখন আমরা কি শিখছি বা আমাদের জুনিয়রদের কি মেসেজ দিচ্ছি? আমি মনে করি এই প্রেসক্রিপশন হচ্ছে ঠিক পেশেন্টের কাছে হচ্ছে লাভ লেটারের চেয়েও বেশি। সে বারে বারে পড়বে, সেটা সংরক্ষিত করে রাখে। অনেক রুগীদের কাছে আমি দেখেছি সেটা দেখা যাচ্ছে 20 বছর ধরে সেটা সে সংরক্ষণ করছে। আবার অনেকে দেখা যায় ভুলও করে, দেখা যায় কোন একটা ডিজিজের জন্য কোন একজন চিকিৎসক একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, সেটা সে খেয়ে হয়তো ভালো হয়েছে, সে তখন পাশের বাড়ির হয়তো একই রকম সমস্যা নিয়ে কেউ বলল, সে তো আর চিকিৎসক না, দেখা গেল সেই ওষুধও সে খাচ্ছে, যুগের পর যুগ ধরে খাচ্ছে। যেমন আহ আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম, যেমন স্টেরয়েড আমরা শ্বাসকষ্টের জন্য দিয়ে থাকি। এখন একটা পেশেন্ট যখন শ্বাসকষ্ট থাকে, স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার পর সে কিছুটা উপশম হয়। সে উপশম হওয়ার ফলে সে ওষুধ তো খাচ্ছি, খেয়ে খেয়ে 20 বছর পার করে দিল। তখন দেখা গেল সে 20 বছর আগের সেই প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের কাছে যখন আসলো, তখন দেখলাম তার শরীর ফুলে গেছে, স্টেরয়েডের জন্য বিভিন্ন রকম সমস্যা, কিডনিটা নষ্ট হয়ে গেছে। সেই কাজও কিন্তু করা যাবে না। তখন আবার চিকিৎসক দেখালো, আপনি এটা কেন করলেন? সে আমাকে যেটা বললো দেখেন স্যার, এটা তো আমার স্যার লিখে দিচ্ছে, চলবে। তখন সেই ওষুধ যেহেতু আমরা একটা টাইম ফ্রেম দেই নাই, কিছু দেই নাই, প্রায় আমরা দেখা থাকে চলবে, সে তো সেই ওষুধ চালাচ্ছে 20 বছর ধরে। কিন্তু 20 বছর চালানোর ফলে তার যে কিডনি নষ্ট হয়ে গেল, তার যে অন্যান্য সমস্যা হলো, এটা দায়িত্ববার কে নিবে? আমি মনে করি একজন চিকিৎসক হিসেবে আমরা কিন্তু একটা সোসাইটির একটা রোল মডেল হিসেবে, একজন সোশ্যাল লিডার হিসেবে কিন্তু আমরা কাজ করি। আমাদেরকে এই জিনিসগুলি অত্যন্ত সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদের প্রেসক্রিপশনে থাকতে হবে। কখন সে ফলো আপ দিবে, কয়দিন পরে আসবে, সেটা থাকতে হবে। তার খাদ্যটা কি হবে, তার ডায়েটটা কি হবে, সেটা সম্পর্কেও স্পষ্ট কথা লেখা থাকবে। তোমরা যদি লক্ষ্য করো বা আমরা লক্ষ্য করি, দেখবো আমরা অনেক চিকিৎসকের প্রেসক্রিপশন প্যাডের মধ্যে কিন্তু এই জিনিসগুলি থাকে না। 4টা 5টা বা 10টা ঔষধের নাম লেখা থাকে। ওষুধগুলি হয়তো উনি লেখে বা ধরিয়ে দিচ্ছেন কাউকে, অ্যাসিস্ট্যান্ট হয়তো বলছে এই ওষুধগুলি খেতে থাকেন, হয়তো সে খাচ্ছে তো খাচ্ছি, সে কখন ফলো আপ দিবে, কখন, যেমন যে কোনো প্রেসক্রিপশনের ক্ষেত্রে যখন রোগীদেরও কতগুলি দায়িত্ব রয়েছে, একটা চিকিৎসক যদি বুঝিয়ে দেয় এই সমস্যার জন্য আপনাকে এই ওষুধটা দিয়েছি, আপনি এইভাবে খাবেন, তখন কিন্তু ওই রোগীর কনফিডেন্স বেড়ে যাবে। একটা ওষুধ খেলো, তার কিন্তু সাথে সাথেই অ্যাকশনটা শুরু হবে না, তার শারীরিক অবস্থার পরিবর্তন আসতে গেলে হয়তো কিছুটা সময় লাগবে। রুগী হয়তো বাড়িতে গেল, 2 দিন ওষুধ খেলো, দেখা গেল কোনোই তার পরিবর্তন হচ্ছে না, তখন হয়তো রুগীটা ওষুধ খাওয়াটা বন্ধ করে দিল। এতে করে যেমন বিভিন্ন ড্রাগসের এগেনস্টে তার, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, সেটাও করা যাবে না। বা রুগীকে কখন বলবো আপনি এই ওষুধটা খাচ্ছেন যখন আপনার এই প্রবলেম হতে পারে, কারণ আমরা জানি প্রত্যেকটা ওষুধেরই কিছু সাইড ইফেক্ট আছে। অর্থাৎ যেমন কারো অ্যানাল ক্যানালে অ্যানাল ফিশার হচ্ছে, তাকে যদি আমরা জিটিএন পেস্ট দেই, সেই ক্ষেত্রে দেখা যায় তার হেডেক হতে পারে। এখন সেটা যদি আগে থেকে তাকে আমি বলে দেই এই প্রবলেম, ওষুধটা ব্যবহার করলে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে, কিন্তু ওষুধটা অত্যন্ত কার্যকরী,
আপনার যে পায়খানা রাস্তাটা ফেটে গেছে এটা ব্যবহার করলে হয়তো আপনি ভালো হবেন, তখন কিন্তু রোগীটা সেটাকে অ্যাকসেপ্ট করবে। নয়তো সে ওষুধটা ডিসকন্টিনিউ করবে এবং বলবে ডাক্তার কি ওষুধ দিল, আমার তো একদম মারা যাচ্ছিলাম। কাজে আমাদের ওষুধ দেওয়ার সাথে সাথে সেটার সাইড ইফেক্ট গুলি কি হবে সেটা বলতে হবে। অনেকে হয়তো বলবেন আমরা এগুলি করলে তো এক রোগী নিয়ে বসে থাকতে হবে, আর তাহলে এত পেশেন্ট কিভাবে দেখবো? আপনি চিন্তা করে দেখেন, আপনি এত পেশেন্ট তো দেখা, যেই পেশেন্টটাকে আপনাকে ভিজিট দিবে আপনি দেখবেন, আপনাকে তো সেটা গুরুত্ব নিয়ে দেখতে হবে। আপনি যদি 100 পেশেন্ট না দেখেন, আপনার সেই রোগীটা যদি একজন জুনিয়র ডক্টর দেখে বা অন্য একজন স্পেশালিস্ট দেখে, তাহলে তো আমাদের পেশেন্ট গুলিও একটা সুষম বন্টন হবে, আমাদের রোগীরাও খুব একটা ভালো সার্ভিস পাবে। কাজে আমি মনে করি আমাদের এই রকম প্রতিযোগিতা হওয়া উচিত না। আমাদের একটা পেশেন্টকে যেই সময়টা দিতে হবে, যেভাবে মেডিকেল ইথিক্স মেনটেন করতে হবে, সেটা না করে আমি যদি বলি না আমার কাছে এত পেশেন্ট আসে, আমি তো সময় দিতে পারবো না, আমি এই সব রোগী দেখতে হবে, আমার মনে করি সেই জায়গা থেকেও আমাদের ব্যাক করতে হবে। এটা কিভাবে করতে হবে? আজকে যারা এমবিবিএস স্টুডেন্ট রয়েছে আমাদেরকে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমস্ত স্টুডেন্টদের একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে স্ট্যান্ডার্ড করতে হবে, তাদেরকে মেডিকেল ইথিক্স শিখাতে হবে, যেন আমাদের 80% ডিজিজের চিকিৎসা আমাদের যারা জেনারেল প্র্যাকটিশনার থাকবে তারা অত্যন্ত দক্ষতার সাথে দিতে পারে, এবং যেখানে স্পেশালিস্টের প্রয়োজন হবে সেখানে তারা রেফার করবে। আমরা রেফারেল রোগীগুলি দেখব। আমরা দেখা যায় এমবিবিএস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল আমাদের দেশে অনেক প্রাইভেট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাদের যথাযথভাবে তাদেরকে কিন্তু মেডিকেল ইথিক্স, ক্লিনিক্যাল বিভিন্ন রকম শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এর ফলশ্রুতিতে দেখা যায় তারা পরবর্তীতে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশনে যাচ্ছে, সেখানেও যদি বলি ট্রেনিংটা খুব বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে না, আমাদের দেশে কোয়ালিটি সম্পন্ন চিকিৎসক তৈরি হচ্ছে না। এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ফাউন্ডেশনকে যদি স্ট্রং না করতে পারি, তাহলে দুই একটা সেমিনার, সিম্পোজিয়াম, 2 দিনের ট্রেনিং, ওয়ার্কশপ, এটা দিয়ে কিন্তু আমাদের চিকিৎসক সমাজের কোনো উন্নতি হবে না, চিকিৎসকদের মান মর্যাদা বাড়বে না। মূল কারিকুলাম যেটা এমবিবিএস লেভেলের যে কারিকুলাম, সেখানে আমাদের প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমাদেরকে এখানে খুব বিশেষ গুরুত্ব দিতে হবে। যেমন উন্নত বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি, প্রথমে একজন পেশেন্ট যায় জেনারেল প্র্যাকটিশনার কাছে, তখন সে যখন রেফার করবে স্পেশালিস্টের কাছে, তখন সেই রোগীটা স্পেশালিস্টের কাছে যাবে। এতে করে আমাদের যারা তরুণ চিকিৎসক রয়েছেন তারাও হতাশাগ্রস্ত হবেন না, তারাও সমাজে মান সম্মান নিয়ে বাঁচতে পারবেন, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের উপরও অনেকটা প্রেসার কমবে, এবং রোগীরাও যথেষ্ট সেবা পাবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ইনফর্মড কনসেন্ট। অর্থাৎ একটা মানুষের আমরা যে কোনো একটা অপারেশন করব, যে কোনো একটা প্রসিডিউর করব, তার কিন্তু কনসেন্ট যেটা বলে অনুমতি, সেটা নিতে হবে, তাকে জানিয়ে নিতে হবে। এখন সেটা আমরা কি করে নেই? দেখা যায় প্রত্যেকটা হসপিটালে একটা ফরম্যাট থাকে, বা সিস্টার বা জুনিয়র ডাক্তার লিখে দেয়, যাও কনসেন্ট নিয়ে আসো। কোনো একটা আত্মীয় স্বজন বা রোগীর পাড়া প্রতিবেশী লিখে দেয়, অজ্ঞান করে রোগীর অপারেশন করতে রাজি আছি। আসলে এই প্রসেসটা হচ্ছে একেবারেই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বঞ্চিত একটা কনসেপ্ট। এটা করা যাবে না। একজন রোগীর কনসেন্ট দিবে হচ্ছে রোগী নিজেই। এখন সে যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয়, সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট কনসেন্ট দিবে। সে রোগী পেশেন্টটা যদি দেখা যায় অল্প বয়সের হয়, অর্থাৎ তার বয়স 16 বছরের নিচে, সেই ক্ষেত্রে তার লিগেল তার প্যারেন্টসরা দিবে, পিতামাতা দিবে বুঝে। এখন তার যদি পিতামাতা না থাকে তাহলে কনসেন্ট দিবে সে যদি কোনো এতিমখানায় থাকে, ওখানে যারা তার গার্ডিয়ান রয়েছে তারা দিবে। একটা পেশেন্ট যখন আসবে একটা আনকনসিয়াস বা অচেতন অবস্থায়, তার সাথে কেউ নেই, তখন 2 জন চিকিৎসক, দক্ষ চিকিৎসক যারা রয়েছেন, উইথ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট, তারা সমস্ত রেকর্ড কিপিং করে
তার যে কোনো জীবন বাঁচানোর জন্য কোনো প্রসিডিউরের কনসেন্ট কিন্তু তারাই দিবে। এইভাবে আসলে কনসেন্ট গুলি হওয়া উচিত। এখন কনসেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, অর্থাৎ একটা পেশেন্টের ধরে নেওয়া যাক একটা পিত্তথলির আমরা পাথর অপারেশন করব। এখন আমি কিছুই বললাম না, বললাম হ্যাঁ অপারেশন করে ফেলেন, এখন সেটা তো ঠিক না। এখন রুগীর ক্ষেত্রে বলতে হবে হ্যাঁ আপনার এই পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, এটা অপারেশন করতে হবে। অপারেশনই হচ্ছে এটার চিকিৎসা, ওষুধ খেলে এটা যাবে না, এবং অপারেশন না করলে এটাতে কি কি সমস্যা হতে পারে, যেমন এম্পাইমা গলব্লাডার হতে পারে, গলব্লাডার গ্যাংগ্রিন হতে পারে, তারপর মিউকোসিল হতে পারে, এবং অপারেশন করার সময় কি কি সমস্যা হতে পারে, যেমন কমন বাইল ডাক্ট ইনজুরি হতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির কথা বললাম, কিন্তু তার ওপেন কোলিসিস্টেক্টমিও লাগতে পারে। অর্থাৎ তার যেই প্রসিডিউরটা আমরা করি না কেন, তার সুবিধা অসুবিধা, করলে কি হবে না করলে কি হবে, ঔষধে যাবে কিনা, সমস্ত জিনিসগুলি তাকে ব্যাখ্যা করে এবং কোয়াইট এন্ড কাম এনভায়রনমেন্টে বসে তার অনুমতি নিতে হবে। তারপর বলতে হবে না আপনি কথাটা যদি বুঝতে পারেন, যদি না হয় সময় নেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সে যদি সন্তুষ্ট হয়ে নিজের বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নেয়, তখনই এটাকে বলা হয় ইনফর্মড রিটেন কনসেন্ট। এখন আমি একজন চিকিৎসক, আমি যখন অপারেশন করব এটা কাউকে দিয়ে নিব না, আমার নিজের দায়িত্ব হচ্ছে এটা কনসেন্টটা নেওয়া। পাশাপাশি আমি দুইজন উইটনেস বা সাক্ষী রাখতে পারি, রুগী সেখানে সিগনেচার করবে, কথাগুলো একটা কাগজে লেখা থাকবে, এটা হচ্ছে রিটেন কনসেন্ট। এটা ছাড়াও কোন একটা পেশেন্টের দেখা যায় আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করব, অথবা একটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিব, এই ক্ষেত্রে পেশেন্টের কোঅপারেশনটা খুবই জরুরি। এই ক্ষেত্রে আমাদের রিটেন কনসেন্ট নিতে হবে না, তার সে যেহেতু কেউ যদি ভার্বাল কনসেন্ট দিতে পারি, তার অনুমতি নিয়ে তার যথাযথ সম্মান রেখে সেই কাজটা করতে হবে। কোন একজন মানুষ বলে দিবে তার কনসেন্টে সিগনেচার করে দিবে, সেটা যেন না হয়। আজকে আমরা অনেকগুলি টপিক আলোচনা করলাম, যেমন ইনফর্ম রিটেন কনসেন্ট, ইম্পার্টিং ব্যাড নিউজ, প্রেসক্রিপশন রাইটিং, প্রিন্সিপাল অফ ইথিক্স, যেমন এটার বেনিফিশিয়েন্স, তারপর অটোনমি, জাস্টিস, নট টু হার্ম এনিবডি, তারপর হচ্ছে প্রাইভেসি, কনফিডেন্সিয়াল। জিনিসগুলি যদি আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এটা তোমরা যদি পড়াশোনা করো, প্রত্যেকটা জিনিস টেক্সট বুকে আছে, তোমরা গুগলে সার্চ দিলেও এগুলি সম্পর্কে বিশদ জানতে পারবা। তাহলে আমি মনে করি আমরা যেমন চিকিৎসক হিসেবে দক্ষ, আমরা ইথিক্যাল প্র্যাকটিসও আমরা দক্ষ হব, আমাদের সম্মান বহুগুণে বাড়বে, আমরা আমাদের চিকিৎসা রোগীরাও অনেক সন্তুষ্ট হবে, তারা স্যাটিসফ্যাকশন পাবে, তারা আমাদের দেশেই চিকিৎসা নিবে, আমাদের উপর আস্থা রাখবে, বাইরে যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আসলে আজকে অনেক কিছু জেনেছি স্যার আপনার কাছ থেকে, যেগুলো অজানা ছিল আমাদের। অনেক তথ্যবহুল একটা সেশন আমরা আজকে পার করলাম। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চেম্বার করার পর আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়ে আজকে আমাদের এই সেশনটাকে আপনি অনেক সুন্দর করে সম্পূর্ণ করার জন্য স্যার আপনাকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমরা আবার আরো 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 নতুন নতুন সেশন নিয়ে ইনশাআল্লাহ হাজির হবো। আপনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন স্যার। সেই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে এবং সমস্ত কর্মকর্তাকে, যারা অনলাইনের মাধ্যমে সমস্ত লেকচারগুলি সারা বাংলাদেশের আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের মধ্যে পৌঁছে দিচ্ছে। আমি এক্সিসের উত্তর কল্যাণ কামনা করি। তারা প্রায় 2000 লেকচার হয়তো ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলবে, আমি তাদের শুভকামনা করছি। এবং এতক্ষণ ধরে আমাদের কথা যারা শুনছেন, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আশা করি এই বিজয়ের মাসে আমরা সবাই মিলে কাজ করে আমাদের দেশকে একটা উন্নত দেশে পরিণত করতে পারবো। আমাদের কোনো রোগীরা দেশের বাইরে যাবে না, বরঞ্চ বাইরে থেকে অনেক পেশেন্ট রোগী আমাদের দেশে আমাদের আচার ব্যবহারে, আমাদের দক্ষতায় সন্তুষ্ট হয়ে আমাদের কাছে আসবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।